এনবিআর সম্পর্কে মানুষের যে অবিশ্বাস এবং সন্দেহ আছে তা দূর করার দায়িত্ব প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থে এটিকে জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সেই সাথে তিনি আশ্বাস দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করবে সরকার। আর যে কোনো বিশৃঙ্খলা না করে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানেরও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদন। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ঘাটতি। প্রতি বছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কাঙ্ক্ষিত হারে আদায় না হওয়ায় থেকে যাচ্ছে বড় ধরনের ঘাটতি। ফলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সরকারের উপর বাড়ছে চাপ। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে কর ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে রাজস্ব সম্মেলনের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। মঙ্গলবার সকালে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রিফর্মটা গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন, গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে। এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। গত ফেব্রুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের গতি ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন সময় ঘুরে দাঁড়ানোর। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদিও ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপরেও আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। রাজস্ব খাতে শত দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে কর্মসহায়ক পরিবেশ তৈরিতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান সরকার প্রধান। আরো সমৃদ্ধ, আরো বিনিয়োগ এবং আরো ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় পরে রাজস্ব খাত সংক্রান্ত বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। দেশের কর রাজস্ব বাড়াতে এই খাতের আধুনিকায়ন এবং অটোমেশনে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসবে তিনি জানিয়েছেন, দেশে ক্যাশলেস ট্রানজ্যাকশন সিস্টেম গড়ে তোলা হবে যাতে বিশেষ কারণ ছাড়া করদাতাদের কাছে যাওয়া বন্ধ হয়। আর হুঁশিয়ারি দিয়েছেন, কেউ রাজস্ব ফাঁকি দিতে চাইলে সেক্ষেত্রে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতার সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। আমরা অটোমেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। কোনো করদাতাকে বিশেষ প্রয়োজন ছাড়া কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। সম্পূর্ণ কন্ট্যাক্ট ফ্রি, ফেসলেস রাজস্ব প্রশাসন হলো আমাদের লক্ষ্য। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যুক্ত হওয়ার পর সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে
শ্রদ্ধা নিবেদন শেষে এই অঙ্গীকার করেন তারা। দলের আদর্শ ধারণ করে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন স্থায়ী কমিটির এই নতুন চার মুখ। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলেও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে 4 নেতাকে যুক্ত করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নতুন দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির 4 সদস্য। শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, দলকে আরও গতিশীল করে সরকারের কাজে সহায়তার পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবেন তারা। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা যাতে দ্রুত গতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতা কর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। এখানে যে আমরা 4 জন আছি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমানুল্লাহ আমান বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভোট অধিকার ফিরেছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। ক্রান্তিকালে এই জিয়া পরিবার জনগণের পাশে ছিল। স্বাধীনতা যুদ্ধকালে জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন এবং আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। নীতি নির্ধারণী ফোরামের জায়গা পাওয়া আরেক সদস্য ফরহাদ আলিম ডোনার বলেন, বিরোধী দলের আক্রমণাত্মক বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সংযত ও দায়িত্বশীল ভূমিকা দেশবাসীর কাছে প্রশংসিত। যে অত্যাচার নির্যাতন হয়েছে তারপরে উনি কোনো মন্তব্য করেন নাই। ঠিক একইভাবে আমরা খেয়াল করতেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কোনো বক্তব্যে কোনো বিরোধী দলকে বা কাকে বিষয়টা করেন না। এই যে একটা গুণ, এটা মানুষ গ্রহণ করছে। এ সময় ইসমাইল জবিউল্লাহ দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সফলভাবে পালনের অঙ্গীকার করেন। তা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি। আগামীতে কাউন্সিলের মাধ্যমে দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগও রয়েছে বিএনপির। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল 4টার মধ্যে প্রার্থীরা চাইলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আর কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে সেক্ষেত্রে 20 আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট নেওয়া হবে। আজ একজন প্রার্থী হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুরু হলো এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। আজ নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি মহাসড়ক এই ব্যবস্থার আওতায় আনা হবে। আর সড়কপথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকেই চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি চালালে, উল্টো পথে যাওয়া কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্তের পর জরিমানা করবে এই ক্যামেরা।
যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশ আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। এই ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করব ইনশাআল্লাহ, এবং এটা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলেও তা ক্যামেরায় ধরা পড়বে, এতে চাঁদাবাজির প্রবণতাও কমবে বলে তার আশা। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 5 শতাধিক স্থানে 1427টি এআই ক্যামেরা বসানো হয়েছে। এগুলা তো দরকার নাই, যেগুলো লাইসেন্স নেই সেগুলো পুলিশ এমনিতেই ব্যবস্থা নেবে। আশিক মাহমুদ, 71, নারায়ণগঞ্জ। মহাসড়কে কোনোভাবেই 3 হুইলার চলতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেমের উদ্বোধনে এসব কথা বলেন তিনি। অতিরিক্ত অ্যাডিশনাল আইডি। এ সময় তিনি আরও জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি পর্যায়ক্রমে সব মহাসড়কে এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালু হবে। এতে সড়কে শৃঙ্খলা ফেরার আশা প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, যেসব যানবাহনের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 490টি স্থানে 1427 ক্যামেরা স্থাপন করার কথাও জানান তিনি। স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। মহাসড়কে 3 হুইলার যে সমস্ত যানবাহন এগুলো চলার কথা না, শুধুমাত্র গ্যাস স্টেশনে গ্যাস নিতে আসার জন্য এবং যেগুলো বাজার এলাকা আছে যেগুলো তাদের স্ট্যান্ড ওগুলো আর ফিডার রোডে তারা যাওয়ার জন্য এই বিষয়টা কনসিডার করার জন্য আমি মহাসড়কের পুলিশ প্রধানকে অনুরোধ করেছি। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটার অংশে 199টি এআই ক্যামেরা বসানো হচ্ছে। একই সঙ্গে ক্যামেরার মাধ্যমে কার্যকর হচ্ছে অটো ফাইন বা স্বয়ংক্রিয় জরিমানা। ফলে মহাসড়কে ট্রাফিক আইন এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, জানিয়েছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। কাজী এনামুল হকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সড়কের আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল নজরদারিতে আনতে কুমিল্লার 105 কিলোমিটার অংশে 5টি পয়েন্টে 199টি এআই প্রযুক্তির ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিবহন চলাচল পর্যবেক্ষণ করা হবে। সড়কের যে কোনো আইন ভাঙলেই থাকবে জরিমানার ব্যবস্থা। এমনকি মেয়াদ উত্তীর্ণ গাড়ির কাগজপত্র দেখে এবং বিআরটিএ ডাটাবেস থেকে শনাক্তর পর স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে। বেশিরভাগ যানবাহন চালক এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন। যে সড়ক দুর্ঘটনা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এআই ক্যামেরা যখন চালু হবে তখন গাড়ি নিয়ন্ত্রিত স্পিডে চলবে। আগে যে দুর্ঘটনাগুলো ঘটতো এগুলোর কোনো ডকুমেন্ট পাইতো না, এখন হচ্ছে যে কোনো দুর্ঘটনা হইলে ডকুমেন্ট যে কোনো মুহূর্তে পাওয়া যাবে। এআই নিয়ে খুব আশাবাদী, কারণ হচ্ছে আমরা হাইওয়েতে অনেক রং সাইডে গাড়ি যেতে থাকি। মামলা হলে সবাই সতর্ক থাকবে, এখন তো কেউ সতর্ক নাই। পুলিশ দেখলে গাড়ি স্লো করে,
বা কেউ 100 চালায়, কেউ 150 চালায়। এ নিয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের সার্জেন্ট ও পুলিশ সুপার বলেন, নতুন এই উদ্যোগে চালকদের মধ্যে সচেতনতা ও শৃঙ্খলা বাড়বে। এবং যেগুলো গাড়ি আমাদের সড়ক পরিবহন আইন 18 অনুযায়ী যেগুলো 80 থেকে তার উপরে থাকে ওগুলো ডিটেক্ট করে আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠালে আমরা ওগুলোকে শনাক্ত করি, আটক করি। চালক যারা গাড়ি চালান তারা আরও সচেতন হবেন। এখনকার যে সিস্টেম আসতে যাচ্ছে, আমি যতদূর জানি যে ক্যামেরা তার নিজস্ব ইন্টেলিজেন্স দিয়ে অফেন্স ডিটেক্ট করবে, বিশেষ করে ওভার স্পিড, উল্টা পথে গাড়ি চালানো, রং পার্কিং, এই বিষয়গুলো প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের কর্মকর্তারা আরও জানান, পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পর্যায়ক্রমে মোট 1427টি এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। শাকিলা সিথি, ৭১। এদিকে আজ থেকে রাজধানীতে নারীদের জন্য আলাদা পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে সরকার। ঢাকায় 10টি এবং চট্টগ্রাম এবং বগুড়ায় 4টি গাড়ি দিয়ে যাত্রা শুরু করেছে বিআরটিসির দোতলা এসব বাস। এসব বাসের শুধু যাত্রী নয়, চালক এবং কন্ডাক্টরও নারী। টিকেটিং, ইন্টারনেট এবং সিসিটিভি ক্যামেরায় সুসজ্জিত থাকছে বাসগুলো। আর পর্যায়ক্রমে পিঙ্ক বাস সার্ভিসের রুট এবং গাড়ির সংখ্যা বাড়িয়ে সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। গাদাগাদি আর ঠেলাঠেলি করে গণপরিবহনে ওঠা নারীদের প্রতিদিনের ভোগান্তির চিত্র। রাজধানীর ব্যস্ত সড়কে নারী যাত্রীদের জন্য এ যেন এক যুদ্ধ। নিরাপত্তাহীনতা আর হেনস্থার ভয় কাটিয়ে নিশ্চিন্তে যাতায়াত এতদিন ছিল অনেকটাই অনিশ্চিত। এসব ভোগান্তি ঘোচাতে এবার নতুন দিগন্তের সূচনা করল সরকার। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিআরটিসি চালু করল বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। দোতলা গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারীরাই। নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিতে প্রতিটি বাসে যুক্ত রয়েছে টিকেটিং সুবিধা, উচ্চ গতির ইন্টারনেট এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা। প্রাথমিক পর্যায়ে ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস চালু হলেও খুব দ্রুতই বহরে যোগ হবে আরও 100টি বাস। ঢাকার 9টি রুটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই বাস থামবে 114টি স্টপেজে। এখন যেহেতু এটা শুরু হয়েছে, আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও বাড়বে এবং নারীরা যখন সাবধানে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে তখন সরকার থেকে আমার মনে হয় এই উদ্যোগটা নেওয়া হবে বাস আরও বাড়ানোর। ভাঙা ভাঙা বডি ফিটনেস যে গাড়িগুলি, এগুলি আসলে নতুন গাড়ি পাইলেই অনেক যাত্রী নিয়ে পারাপারি কারাকারি করে, যেন আমাদের মহিলাদের অনেক সম্মান দেয়, প্রথম অবস্থায় আমাদের চাপ না দেয়। তাহলে আমরা যদি এরকম সম্মান পাই তাহলে আরও উৎসাহিত বাড়বে গাড়ি চালানোর জন্য। মহিলা বাস সার্ভিস চালানোর জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। আমরা সফলভাবে উত্তীর্ণ হয়ে আজকে মহিলা বাস সার্ভিসে মহিলা চালক হিসেবে আমি এখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক বাস সেবার উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী। বলেন, নির্বাচনী ইশতেহারের আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করল সরকার। আজকে যে সেবাটা আমরা পাবো, 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। আমি এই কারণে বলছি যে এক্সিস্টিং যে আমাদের লজিস্টিক সাপোর্ট এবং লোকবল আছে, তারা নতুন একটা ধারণার মধ্যে যাচ্ছেন। পরিপূর্ণভাবে প্রস্তুত নাও থাকতে পারেন, বাট প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা তার উন্নতি করতে হবে, যাত্রী বান্ধব করতে হবে, নিরাপদ করতে হবে। নারী যাত্রীরা যাতে সেখানে চড়তে এবং যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে উৎসাহিত হয় সেটি করতে হবে। আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য আরও 100টি ইলেকট্রিক বাস যুক্ত হবে বলে জানান মন্ত্রী। সাজিদ সরকার, ৭১, ঢাকা। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকার পাশাপাশি বগুড়া এবং চট্টগ্রামেও চালু হয়েছে বিআরটিসির বিশেষ নারী বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর এবং হেল্পার হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা। এতে কর্মজীবী নারী এবং শিক্ষার্থীদের জন্য সড়কে প্রচলিত হেনস্থাগুলো দূর হবে মনে করছেন উদ্যোক্তারা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকালে বগুড়া বিআরটিসি ডিপোর সামনে 2টি রুটে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
নারী দ্বারা পরিচালিত বাস দুটি বগুড়ার শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে চলাচল করবে। বাংলাদেশে প্রথম বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালু করতেছে, এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। উদ্বোধনীতে সংসদ সদস্য জানান, বিশেষ এই বাস সার্ভিস নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এই সেবা চালু হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে বাংলাদেশের অর্ধেক যে নারী তাদের জন্য তিনি ভাবেন, চিন্তা করেন এবং এই কারণেই আজকে তারা যেন সহজে যাতায়াত করতে পারে তাদের সুবিধার্থে এটি দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদের কর্মসংস্থানও এখানে হবে, যে কারণ এখানে ড্রাইভার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন, কন্ডাক্টর যিনি তিনি মহিলা থাকবেন, হেল্পার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন। এই উদ্যোগে খুশি এলাকার নারীরা। তারা জানান, এতে কর্মজীবী নারী সহ সাধারণ শিক্ষার্থীদের সড়কে হেনস্থা দূর হবে। ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাতে অনেক বৃহৎ সাফল্য অর্জন করা যায়। দুটো বাস দিয়ে চালু করেছে, আগামী দিনে মহিলাদের যেটুকু প্রয়োজন এটা সরকার অনুভব করে বাকি বাসগুলো সার্ভিস চালু করবে। একটা এটার বিশেষ সুবিধা, মহিলা সার্ভিস যেহেতু আমাদের বিআরটিসির পার্মানেন্ট মহিলা চালক, মহিলা কন্ডাক্টর এবং হেল্পার এটা মহিলা থাকবে, এখানে কোনো পুরুষ যাত্রী উঠবে না, সেফলি মহিলারা এভাবে চলাচল করবে। একইভাবে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হয়ে কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে চলাচল করবে বাস দুটি, যার সর্বনিম্ন ভাড়া করা হয়েছে 10 টাকা এবং সর্বোচ্চ 68 টাকা। খুব ভালো লাগতেছে যে আসলে নারী ড্রাইভারদের জন্য এই গাড়িটা ছাড়া হয়েছে। তো আমি মনে করি যে আমাদের মতন যত আরো নারী ড্রাইভার হোক, নারীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বিআরটিসির মাধ্যমে বাসগুলো চালু করে, তারপর নারীদের নিরাপত্তার দিকগুলা নিশ্চিত করা হয়েছে। যদি মেয়ে ড্রাইভার হেল্পার থাকে, মেয়েদের একটা নিরাপত্তা নিশ্চিত হবে, মেয়েরা রাতের বেলা সেফলি যাতায়াতটা করতে পারবে। উদ্বোধন শেষে পিঙ্ক বাস কালুরঘাট থেকে পতেঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বনশ্রী হালদার, ৭১। জেল থেকে পালানো ১৬৬ বন্দীর নথি কারা অধিদপ্তরের কাছে নেই, জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। এছাড়া দেশের শীর্ষ ৯ জঙ্গির মধ্যে ৩ জন এখনও পলাতক রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সকালে কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান মহাপরিদর্শক। ৫ আগস্টের পর দেশের অন্যান্য কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। দেশের কারাগারগুলোতে শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গি সহ বড় অপরাধী থাকায় সেখানে বিশেষ তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কারা মহাপরিদর্শক। আর এরই মধ্যে বেশ কয়েকটি কারাগারে এআই ক্যামেরা বসানো হয়েছে, তবে কারাগারের ভেতরে জায়গা স্বল্পতা সহ কিছু দুর্বলতার কারণে সাধারণ আসামিরা জঙ্গিদের সংস্পর্শে আসছে বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা আসলে অভিযোগ পেলে আমাদের একটা প্রক্রিয়া আছে, অভিযোগ আমরা তদন্ত করি, যাচাই বাছাই করি এবং আমরা নিজস্ব একটা ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে দিয়ে যাই। আপনারা জানেন যে অনেক সময় দেখা যায় পেপার পত্রিকা অনেক অভিযোগ পেয়ে পরবর্তীতে দেখা যায় আমরা যখন নিজস্ব ইনভেস্টিগেশন করি অনেক সময় দেখা যায় সঠিকতা, অনেক সময় দেখা যায় বায়াস থাকে, অথবা অনেক সময় দেখা যায় তথ্য নির্ভর হয় না, অনুমান নির্ভর হয়ে যায় অনেক সময়। আমি বলছি না যে তা না। সো এই বিষয়টাও আমাদের নজরে এসছে, আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দর্শক, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই রিট পিটিশনটি নতুন করে আর কোনো বিচার বিবেচনা করার সুযোগ নেই, অতএব এটাও একই ভাগ্য বরণ করবে। সেক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলসের সুস্পষ্ট বিধান উল্লেখ করে বলেছি, যদি কোনো কারণে একই কারণে কোনো পিটিশন রিজেক্ট হয়ে যায় তাহলে নতুন কোনো গ্রাউন্ড ছাড়া নতুন করে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করা যায় না। আমি আদালতকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি যে জনাব ইউনূস আকন্দ বর্তমানে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন 2017 সালে রিট পিটিশনও তিনি একই বিষয়ে উত্থাপন করেছিলেন এবং তখনও তার রিট পিটিশন রিজেক্ট হয়েছিল। এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, আপনারা ছিলেন, গতকালও ছিলেন, আজকেও সবাই কষ্ট করেছেন সারাদিনই। আজকে বিকালের দিকে আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনূস আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। জনাব ইউনূস আকন্দ খারিজের পরেও আদালতের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন এই প্রশ্নটি সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, সুতরাং আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী
তিনি একটা সার্টিফিকেট প্রার্থনা করেছিলেন। আমিও জবাবে বলেছি যে সমস্ত সাংবিধানিক এবং আইনি প্রশ্নের কথা উনি এখন তুলছেন, পূর্বাপর বিভিন্ন রায়ের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, সুতরাং তার নতুন করে সার্টিফিকেট দিয়ে উচ্চ আদালতে কিংবা আপিল বিভাগে আপিল করতে দেওয়ার, সরাসরি আপিল করতে দেওয়ার সুযোগ নেই। আদালত আমার এই সাবমিশনটিও গ্রহণ করেছেন এবং তার যে আবেদন ছিল একটা সার্টিফিকেট ইস্যু করে সরাসরি আপিল বিভাগে আপিল করার যে অধিকার তিনি চেয়েছিলেন সেটিও আদালত গ্রহণ করেননি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন, যে ক্লিয়ার অবজারভেশনে বলা হয়েছে যে 70 অনুচ্ছেদের সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট, এটা ইজ নট দ্য ম্যাটার অফ। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে আদালত সেটা বলেছে। আমি বলেছি দেখেন, আধুনিক সমাজ রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা, তারা স্বতন্ত্রভাবে কাজ করবে। তারা সম্মিলিতভাবে তাদের মধ্যে সম্মিলন থাকবে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কিন্তু একটা অঙ্গের কাজ যেন এমন না হয় যে আরেকটি অঙ্গের কাজের সাথে হস্তক্ষেপ হয়। সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন, গতকাল জনাব ইউনূসের আকন্দ রিট পিটিশনের দ্বিতীয় পার্টটুকু উনি চেয়েছিলেন যে পার্লামেন্টকে নির্দেশ দেওয়া হোক যেন সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হয়। আমি বলেছিলাম এই কাজটা কোর্টের ডিরেকশনের মধ্যে পড়ে না, আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। সংবিধানের সংশোধন, সংযোজন, বিয়োজন যা কিছু সবই পার্লামেন্টের উপর নির্ভর করে, পার্লামেন্টের স্বতন্ত্র স্বাধীন উইজডম, তাদের বুদ্ধিমত্তা এবং তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। সুতরাং যেটা পার্লামেন্টের নিজস্ব এখতিয়ারের বিষয়, সেক্ষেত্রে আদালত আদেশ দিয়ে তাদেরকে সেটা করতে বলতে পারে না। আমার এই আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতেই আদালত জুলাই সনদের একটা প্রসঙ্গে এনেছেন, কারণ রিট পিটিশনের অন্যতম বক্তব্য ছিল জুলাই সনদে 70 অনুচ্ছেদ সংশোধনের একটি প্রস্তাবনা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমার আর্গুমেন্ট এবং তার আর্গুমেন্ট হিসেবে মিট করতে গিয়ে আদালত বলেছেন যে বিষয়টি যেহেতু পার্লামেন্ট ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে এবং সেই কমিটি আগামী দিনের পার্লামেন্টের প্রক্রিয়ার মধ্যে সংবিধানকে যুগোপযোগী করবে, সংবিধান সংশোধন করবে, বিয়োজন করবে, যেটা পার্লামেন্টের কাজ এবং সংসদের কাজ। সুতরাং দর্শক, হাইকোর্টে ব্রিফ করছিলেন অ্যাটর্নি জেনারেল, দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। যাচ্ছি পরের প্রসঙ্গে। মিড ডে মিল প্রকল্পটি প্রশ্নবিদ্ধ করতে কোনো মহল কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। শিশুদের পুষ্টি নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ রাজধানীর লেকশোর হোটেলে খেলায় খেলায় শিখি বিষয়ক কর্মশালায় এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ জোর দিয়ে শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করার চিন্তা করছে সরকার। আর একই কর্মশালায় প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিশু শিক্ষা পর্যায়ে শ্রেণীকক্ষে এবং বাইরে কী ধরনের বই এবং খেলনা দরকার সে বিষয়েও জ্ঞান অর্জন জরুরি। আর সেভাবেই শিক্ষকদের প্রশিক্ষিত করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন দরকার বলেও মত দেন তিনি। ভুয়া তথ্য, অপতথ্য এবং ক্ষতিকর কন্টেন্ট ঠেকাতে গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সামাজিক সংহতি নিয়ে সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় তিনি জানান, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত ভুয়া এবং সন্দেহজনক কন্টেন্ট নিয়ে অভিযোগ আসছে। তাই এসব কন্টেন্ট যাচাই বাছাই করে প্রচারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। বিশেষ করে শিশুদের অনলাইনে ক্ষতিকর কন্টেন্ট থেকে সুরক্ষায় গণমাধ্যম, ইউএনডিপি, ইউনেস্কো এবং আইসিটি বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন মন্ত্রী। আশঙ্কাজনক হারে বাড়ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এসব খাতে দেয়া প্রতি 100 টাকার 26 টাকাই এখন অনাদায়ী। টাকার অঙ্কে যা প্রায় 78,000 কোটি। এসব ঋণের সিংহভাগই ইসলামী এবং রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোতে। বিশ্লেষকরা যেটা বলছেন যে সামষ্টিক অর্থনীতির ভঙ্গুর অবস্থা আর আর্থিক খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এমন সংকট ডেকে এনেছে যা নতুন উদ্যোক্তাদের অর্থ প্রাপ্তির পথ আরো সংকুচিত করবে। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। রপ্তানিতে বড় অবদান রাখতে না পারলেও স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা।
কিন্তু নানা সংকটে ছোট থেকে বড় হয়ে ওঠা হয় না অধিকাংশেরই। এক্ষেত্রে বড় সমস্যা অর্থায়ন, যা নিরসনে সরকারের নানামুখী প্রতিশ্রুতি থাকলেও পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিনিয়ত। চলতি বছরের মার্চ পর্যন্ত সিএমএসএমই খাতের ঋণ প্রবাহ কমে নেমেছে ৩ লাখ কোটি টাকার নিচে। উল্টো খেলাপি ২৬% বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৮,০০০ কোটিতে। উদ্যোক্তারা বলছেন, এমন প্রেক্ষাপটে আরও কঠিন হয়ে যাচ্ছে ঋণ প্রাপ্তি। ব্যবসা তো গেম অফ আনসার্টিনিটি। এখন আমি ব্যবসা শুরু করার সাথে সাথে আমাকে ভ্যাটের কাগজ নিতে হইলো, ব্যাংকে আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না, এবং ফোর্স আমি নেগেটিভ সাইডেই গেলাম, ব্যবসা ওইটা চললোই না। দেন আবার কিন্তু এই কাগজগুলো বন্ধ করতে হবে। এই কাগজগুলো কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। যতক্ষণ পর্যন্ত এই কাগজ ওপেন থাকবে আপনি কিন্তু চিঠি পেতেই থাকবেন, আপনার কিন্তু রিটার্ন দিতেই হবে, বা অ্যাটলিস্ট জিরো রিটার্নও আপনার সাবমিশনে যাইতে হবে। কেউ যদি সেই চ্যালেঞ্জটা নিয়ে তার বিজনেসটা গ্রো করার জন্য যদি ব্যাংকের কাছে তার দ্বারস্থ হয় লোনের জন্য, তখন ব্যাংক তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে লোন দিতে তারা উৎসাহিত হয় না। তারা মনে করে যে মেয়েরা হয়তো তারা করতে পারবে না, লোনটা পরিশোধ করতে পারবে না। আরও উদ্বেগের কারণ হলো সিএমএসএমই খাতে সরবরাহকৃত ঋণের ২/৩ শিল্প বহির্ভূত। ফলে জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান কিংবা পণ্য বৈচিত্র্যকরণে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বিশ্লেষকরা বলছেন, একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে আর্থিক খাতের অব্যবস্থাপনায় সংকট ঘনীভূত হয়েছে এই খাতে, যা থেকে উত্তরণে উদ্যোগী হতে হবে সরকারকে। হয়তো অনেকে বন্ধ হয়ে গেছেন এবং লোন ফেরত দিতে পারছে না, যারা চলছে তাদের অনেকে ডিফল্ট করে গেছে, লোন সার্ভিস করতে পারছে না। এটা আমাদের মূলত বর্তমান অর্থনৈতিক সংকটের যে ব্যাপ্তিটা লার্জ থেকে শুরু করে মিডিয়াম, স্মল হয়ে এবং এখন ইনফর্মাল কটেজ এন্ড মাইক্রোতেও আঘাত করছে, সেটাই উঠে আসছে। আমরা এমনও দেখেছি ওই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের একটু টাকার টার্নওভার বেশি, তারা বাড়ি করে, তারা বোন নামে সম্পত্তি করে, শ্বশুর বাড়ির নামে সম্পত্তি করে, তারা এমনকি কিছু কিছু আমরা দেখেছি পাশের দেশে যায় সম্পত্তি কিনছে, যারা সংখ্যালঘু সম্প্রদায়। টোটাল এসএমই অর্থায়ন কাঠামোকে আবার একটু পুনর্মূল্যায়ন করা উচিত। ২০২৫ সালে প্রায় ৮০% খেলাপি ঋণ উদ্ধার হয়। চলতি বছরের প্রথম ৩ মাসে এই হার ৫০%-এর ঘরে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।